পুলিশ ফাইল। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবনাবসান। মাত্র 34 বছর বয়সে বান্দ্রায় নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা। তার পরিচারিকা তাকে দেখতে পান ঝুলন্ত অবস্থায় এবং তিনি পুলিশে ফোন করে এই খবর জানান। রূপলী পর্দায় মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করা সুশান্ত সিং রাজপুত ব্যোমকেশ বক্সির চরিত্রে অভিনয় করা সুশান্ত সিং রাজপুত, যিনি দৃশ্যতেই একেবারে ডিফারেন্ট দেখতে লাগতেন স্ক্রিনে তো বটেই, এবং তার সঙ্গে কাজ করা অভিনেতা অভিনেত্রীদের বয়ান অনুযায়ী তিনি অন্য রকমের মানুষ ছিলেন। তিনি কেন এবং কিভাবে আত্মহত্যার পথ বেছে নিলেন তার নিয়ে কিন্তু ইতিমধ্যেই রীতিমতো বিস্মিত মনস্তাত্ত্বিকরা বলছেন। দীর্ঘদিন ধরে এই লকডাউন চলাকালীন তারই সরাসরি কোনো প্রভাব পড়লো সুশান্ত সিং রাজপুতের উপরে। দেখো এটা খুব আনলাইকলি, কারণ মানে এটা দেখো কেউই তো তার মানে ওর মাথার মধ্যে কি হলো, চেঁচাচ্ছিস কেন? দেখো কি কাণ্ড, সুশান্ত সিং রাজপুত নাকি আত্মহত্যা করেছে। দেখলে যদি আমার সে আবার কি ইটস ভেরি আনলাইকলি, কারণ ও তোমার কি কিছু মনে থাকে না পবিত্র রিশতা সিরিয়ালের নায়কটা ওটিটি প্ল্যাটফর্মে পবিত্র রিশতা এবং আরে ধোনির নায়কটা আমরা জানি ও হ্যাঁ এই তো কি সুন্দর দেখতে ছেলেটা, এই আত্মহত্যা করলো কেন জানি না, দেখতে দাও। কোনো ডিপ্রেশন থাকার কথা কিন্তু নয়, এটা কমপ্লিটলি অন্য কিছু। এখন দেখো কি হলো, বন্ধ করলি কেন? পুরোটা দেখতে দে। আরে শোন, এসব দেখে দেখে কোনো লাভ নেই, অনেক বেলা হয়ে গেছে, স্নান করে না আমি ভাত বাড়ছি। বেলা বেলার কি আছে, সারাদিন তো ঘরেই বসে থাকতে হবে, পরে খাবো, আগে দেখতে দাও। বাবা সরকারি চাকরি করতেন, দিল্লিতে গেছেন, সেখানে 2000 সাল পর্যন্ত তারা থেকেছেন, পড়াশোনা করেছেন। দিদি রাজস্থানের ক্রিকেটার, ছোটবেলা থেকে খেলাধুলা ছিল তার অন্যতম সঙ্গী। সেই রকম জায়গা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে 3 বছর পড়াশোনার পর ছেড়ে দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন পবিত্র রিশতা। 2011 পবিত্র রিশতা ছেড়ে 2013 প্রথম ছবি অভিষেক কাপুরের কাইকোচে। তো এই যার লড়াই, মানে আমি বলছি এটা তো সহজ নয়, তাকে সামান্য একটা লকডাউন। আজকের এই ঘটনাটা সম্পূর্ণ অবহেলার একটি ঘটনা, যে অবহেলা জীবন হানিকর হয়ে ওঠে, তছনছ করে দেয় সবকিছু, পরিবারকে ঠেলে দেয় এক গভীর খাদের দিকে। হয়তো ব্যক্তি বিশেষে এই ক্রাইম সংগঠিত হয় না ঠিকই, কিন্তু সামাজিকভাবে, সম্পর্কের দিক থেকে, অর্থনৈতিক প্রেক্ষাপট এবং সর্বোপরি কর্মক্ষেত্রে হয়তো ঘটে যায় অপরাধ, এবং যার ফলে ঘটে প্রাণহানি। কিভাবে? মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আমাদের আজকের পুলিশ পালসের এই পর্ব। এই একদম চেঁচাবে না বলে দিচ্ছি। কেন চেঁচাবো না? আমি 100 বার চেঁচাবো, 1000 বার চেঁচাবো। তুমি দিনের পর দিন আমার সাথে নোংরামো করে যাবে, আমি মুখ বুজে সেটা সহ্য করবো? হ্যাঁ, আমার যা খুশি আমি তাই বলবো, আমার যা খুশি আমি তাই করবো। থাকতে হলে থাকো, আর না হলে না হলে না হলে কি? না হলে কি? না হলে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। কি বলে? কি বলে তুমি? যা শুনলে সেটাই। না, আমি কোথাও যাব না। কেন যাব? কিসের জন্য যাব? তাহলে আমাকে তুমি বিয়ে করেছিলে। এই তোমায় যেমন বিয়ে করে আমি এ বাড়িতে এনেছি, চুলের মুঠি ধরে না এ বাড়ি থেকে আমি বড় করে দেবো। কথাটা কিন্তু মনে রেখো। কেন? কেন তুমি এমন করলে?
কেন ওর সঙ্গে সব সম্পর্ক তুমি শেষ করে দিলে? কেন কেন? নে ধর। খাবো না মা, আমার খিদে নেই। তার মানে এই কাল দুপুর থেকে তুই কিন্তু কিচ্ছু দাঁতে কাটিসনি কেন রে মা? শরীর খারাপ? তাহলে খাবি না কেন? নে খেয়ে নে। ভালো লাগছে না মা, আমার কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা এরকম করলে হয় বলতো? হ্যাঁ, এইভাবে মন খারাপ করিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি। আরে বাস, কিরে দিদি এখনো মায়ের হাতে খাচ্ছিস? হ্যাঁ খাচ্ছে। কেন তোর হিংসে হচ্ছে বুঝি? হ্যাঁ হচ্ছে। উফ, আরে ছাড়, ওকে খাওয়াচ্ছি দেখছিস তো। না মা, আর খাবো না। আরে সবই তো এক গ্রাস খেলি, অন্তত একটা রুটি খা মা। আমি খাবো না মা, আমার কিচ্ছু ভালো লাগছে না। এইরকম করলে হয়? খাওয়া দাওয়া না করলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? দিদির হঠাৎ করে কি হলো মা, সেটাই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না। ওখান থেকে চলে এলো, কাজে ঢুকলো, সবকিছু সামলে উঠেছিল। আসলে লকডাউনটা এরকম হবে সেটা দিদি ভাবতে পারিনি। হ্যাঁ আমি জানি, চাকরিটাও চলে গেছে, কিন্তু টিউশনিগুলো তো আছে নাকি? আর তাছাড়া লকডাউন চলে গেলে আবার একটা কাজ পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কিরে দিদি দাঁড়িয়ে আছিস কেন? কেন মিছিমিছি মন খারাপ করছিস বলতো? খারাপ সময় বেশি দিন থাকে না রে দিদি, দেখবি সব আবার ঠিক হয়ে যাবে, সব আবার আগের মতো হয়ে যাবে। মিথ্যে সান্ত্বনা দিস না রে বোন। আমি জানি আমার জীবনে আর কিছুই ঠিক হবে না। কি বলছিস? কেন হবে না? হবে না, হবে না, কিচ্ছু ঠিক হবে না। আমি কি পেলাম বল? সংসার চেয়েছিলাম, পেলাম। কাজ করে নিজের পায়ে দাঁড়াবো ভেবেছিলাম, সেটা ওই করোনার জন্য, লকডাউনের জন্য। কাঁদিস না দিদি, এরকম ভেঙে পড়লে চলবে বল? গোটা দুনিয়া তো এই মহামারীর সাথে লড়াই করছে, আমাদেরও লড়তে হবে, তোকেও লড়তে হবে। তাছাড়া লকডাউন তো উঠছে, আবার একটু একটু নিয়ম মেনে সব স্বাভাবিক হয়ে যাবে। আর তোর টিউশনিও তো চালু হয়েছে, তোকে লড়তে হবে দিদি। কিসের ভরসা লড়ব বলতে পারিস? কিভাবে লড়বো? চারটে টিউশনের ভরসায়, যেটা আজ আছে তো কাল নেই। আমার সব রাস্তা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে রে। ওভাবে ভাবছিস কেন? নতুন কাজের চেষ্টা কর। নতুন কাজ? যারা কাজ করতো তাদেরই কোনো কাজ নেই। কাজের বাজারে কি অবস্থা তুই সেটা জানিস না?
কেন? আমাকে দেখলি না? আমার সাথে কি হলো? বিপদ আসবে, বিপদ যাবে, তা বলে আমরা লড়বো না? আর তুই তো আমার ব্রেভ দিদি, তোর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, তুই লড়বি আর জিতবি। আমার আর নিজের উপরে কোনো ভরসা নেই রে। সত্যি তোর বাজার হয়ে গেল? হ্যাঁ কাকিমা। তোর চাকরিটা তো গেছে, কি আর করবি বল, আজকাল তো যা সব চলছে। এই দেখ না, আমার ছোট ভগ্নিপতিটা, তারও কাজ গেছে। হ্যাঁ রে, শুনলাম তোর বরের সাথে নাকি তোর ছাড়াছাড়ি হয়ে গেছে। যাক, ভালো হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, খুব ভালো হয়েছে। আর শুনলাম তো তোকে নাকি বেশ মারধরও করতো। যাক গেছে, আপদ গেছে, বিদে হয়েছে। কাকিমা আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, রান্না চাপাতে হবে। আরে শোন না রে বাবা, যাবি তো, এত তাড়া কিসের? কতদিন পরে তোর সাথে দেখা হলো বলতো। আমি কি আর এখন আগের মতো তোদের বাড়িতে সব খবরাখবর নেওয়ার জন্য যেতে পারি বল? ওরে বাবা রে, আমার তো বাতের ব্যথাটা থেকে থেকেই জাগার দেয়। তা হ্যাঁ রে, ডিভোর্স যে নিচ্ছিস, তা খোরপোশ নিচ্ছিস তো? না। সে কি রে, কি বোকা মেয়ে তুই, তাকে এমনি এমনি ডিভোর্স দিয়ে দিলি? ভালো করে চুষে নিবি তো। ও কাকিমা, আমার সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে গো, আমি চলি। কি গুমর রে তোর, দুটো কথা কইব তার ফুরসত নেই। মা, ও মা। বলছি মাংসটা রান্না হয়ে গেছে, আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, আমি স্নানে যাচ্ছি, তুমি একটু ভাতটা নামিয়ে নিও। ও এই সবে চাপালি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই স্নানে যা, আমি বরং তোদের বিছানার চাদরটা পাল্টে দিই। তোর চাকরিটা তো গেছে, কি আর করবি বল, আজকাল তো যা সব চলছে। হ্যাঁ রে, শুনলাম তোর বরের সাথে নাকি তোর ছাড়াছাড়ি হয়ে গেছে। যাক, ভালো হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, খুব ভালো হয়েছে। আর শুনলাম তো তোকে নাকি বেশ মারধরও করতো। ডিভোর্স যে নিয়েছিস, তা খোরপোশ নিচ্ছিস তো? কি বোকা মেয়ে তুই, তাকে এমনি এমনি ডিভোর্স দিয়ে দিলি? ভালো করে চুষে নিবি তো। তোমায় যেমন বিয়ে করে আমি এ বাড়িতে এনেছি, চুলের মুঠি ধরে না এ বাড়ি থেকে আমি বড় করে দেবো। ওর এত বড় সাহস, তুমি আমার বন্ধু বান্ধব কাজে বাজে কথা বলো। ক্ষমা তো তোমাকে চাইতেই হবে। ক্ষমা চাইবি না? ক্ষমা চাইবি না? আমার বন্ধু বান্ধব এরকম ব্যবহার করবি? অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবনাবসান মাত্র 34 বছর বয়সে বাংলায় নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অভিনেতা। তার পরিচারিকা তাকে দেখতে পান ঝুলন্ত অবস্থা এবং তিনি পুলিশে ফোন করে এই খবর জানান। রূপলি পর্দায় মহেন্দ্র সিং ধোনির বায়োপিক অভিনয় করা সুশান্ত সিং রাজপুত ব্যোমকেশ বক্সির চরিত্রে অভিনয় করা সুশান্ত সিং রাজপুত, যিনি দৃশ্যতই একেবারে ডিফারেন্ট দেখতে লাগতেন স্ক্রিনে তো বটেই, এবং তার সঙ্গে কাজ করা অভিনেতা অভিনেত্রীদের বয়ান অনুযায়ী তিনি রান্না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তুই এখানে শুলি কেন? দেখছিস তো আমি বিছানাটা ঠিক করছি। আর কোথায় গেছিলি তুই? ও মা, বললাম তো শ্রাবণীর ফ্ল্যাটে যাবো। খুব খিদে পেয়েছে, খেতে দাও না প্লিজ। যা স্নান করে নে, দিদির বোধহয় হয়ে গেছে। যা যা যা। দিদি, দিদি হয়েছে তোর?
ভালো গন্ধ ছাড়ছে, চিকেনটা রান্না হয়ে গেছে। কিরে হেভি রান্না করেছিস তো? কিরে হলো তোর? দিদি কিরে? দিদি দরজা খোল। দিদি দিদি দরজা খোল। মা, ও মা শিগগিরই এসো। মা দেখো না দিদি আছে, দেখো না দিদি দরজা খুলছে না, বাথরুমের ভেতরে আছে। সর সর সর। বাসন্তী, বাসন্তী দিদি, বাসন্তী খোল দরজা খোল। মা, মা দরজা খোল। মা বাসন্তী, বাসন্তী দরজা খোল। বাসন্তী দরজা খোল। মা দরজা খোল। কি হয়েছে মা? দরজা খোল, দরজা খোল। মা এ কি হলো? আমার না ভালো লাগছে না মা। দিদি অজ্ঞান টজ্ঞান হয়ে যায়নি তো? ভগবান আমি কি করবো এখন? বৌদি কমলদা কই? বৌদি ও তো ভিতরে আছে, কিন্তু তুই এত হাঁপাচ্ছিস কেন? আয় ভিতরে আয়। না না বৌদি, এক্ষুনি চল আমার সাথে। কেন, কি হয়েছে কি? ভেঙে ফেলো, ভেঙে ফেলো, তুমি তাড়াতাড়ি করো। আমি তো ভাবছি বাড়ির লোকেরা বাথরুমের দরজা ভেঙে দেখলেন যে বাড়ির বড় মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু কেন? সেদিন সকালে তো খুব স্বাভাবিকভাবেই বাজার করেছিল, রান্না করেছিল, মন মরা হয়েছিল ভাস্বতী। তার যে ডিপ্রেশন চলছিল সেটাও স্পষ্ট। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যার জন্য ভাস্বতীকে এমন চরম পথ বেছে নিতে হয়েছিল? পারিবারিক অশান্তি, কর্মক্ষেত্রে গোলমাল, নাকি এগুলোকে সামনে রেখে এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো কারণ? পুলিশি তদন্তে ঠিক কি উঠে এলো? ও যে এইভাবে নিজেকে শেষ করে দেবে আমি খুনাক করে বুঝতে পারিনি। আর যদি বুঝতে পারতাম। আচ্ছা, এই ঘটনাটি ঘটার আগে আপনারা কি ওনার মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন? আচ্ছা, আপনার মেয়ে কি হতাশা বা অবসাদে ছিলেন? আমার মেয়ের কপালটাই খারাপ ছিল। নিজে দেখে শুনে ওকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার জামাইয়ের সুন্দর মুখের পিছনে ছিল একটা শয়তান। তুমি এখন বেরোচ্ছ? কোথায় যাচ্ছ? আজকাল বাড়ি থেকে বেরোলে আমার কৈফিয়ত দিয়ে বেরোতে হবে নাকি? কৈফিয়ত চাইছি না, জানতে চাইছি। তুমি জানো না বাড়তি কৌতূহল আমার একদম পছন্দ হয় না। এড়িয়ে যেও না রাকেশ, যদিও আমি জানি তুমি এখন কোথায় যাচ্ছ। জানোই যখন, তখন আবার ন্যাকামি করে জিজ্ঞাসা করছো কেন? শোনো, আজকে রাত্রে আমার জন্য খাবার রাখতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে আসবো। হ্যাঁ জানি, ওই বন্ধুদের সাথে তোমার মদ না গিলে এলে তো তোমার আবার পেটের ভাত হজম হয় না। একদম বাজে কথা বলবে না। আমি তোমার পয়সায় মদ খাই? আমি নিজের পয়সায় মদ খাই, নিজে রোজগার করি তাই মদ খাই। হ্যাঁ, ওই মদ খেয়ে খেয়ে তো পয়সাগুলো শ্রাদ্ধ করছো। তুমি এত টাকাস টাকাস কথা বলছো কেন? তোমার কোন অভাব আমি রেখেছি? শাড়ি, গয়না, খাবার দাবার কোনো অভাব তো আমি তোমার রাখিনি। বাহ, চমৎকার। মেয়েরা কি শুধু শাড়ি গয়না এগুলোতেই খুশি থাকে রাকেশ? এই তুমি চিনলে মেয়েদের? তাহলে আর কি চাই? তোমাকে, আমি শুধু তোমাকে চাই। বিশ্বাস করো, এই বাড়ি গাড়ি টাকা পয়সা আমার সব কিছু চাই না রাকেশ, কিছু চাই না। শুধুমাত্র তোমার একটু সময় চাই আমি, শুধু একটু সময়, একটু সময়। বাংলা সিরিয়ালের নেকা ডায়লগ গুলো শুনলে না কাঁপতি রিরি করে জ্বলে। আমাকে চাই, আমাকে চাই, আমাকে তুমি পাও না? হ্যাঁ, কি চাইছো এখন? সারাদিন কাজকর্ম ছেড়ে দিয়ে কি
কেষ্ট ঠাকুরটি হয়ে আমি মাসি নিয়ে তোমার আগে পিছে ঘুরে বেড়াই, এই চাইছো তো তুমি? আমি তো তোমায় সেটা বলিনি, আমি তো বলিনি তোমায় সেটা। অর্ধেক দিন মদ খেয়ে আসো, কাজের পর আমাকে একটু সময় দাও না, পরের দিন সকালে অফিসে বেরিয়ে যাও। আমি কি করে সময় কাটাই একটু বলতে পারো? কি করে সময়টা কাটাই আমি এই এত বড় বাড়িতে? আমি একা কি করে? কেন রাতে আমায় পাও না? রাকেশ! ও বুঝেছি বুঝেছি, প্রত্যেক দিন তো আবার আমি মুশেই থাকি না, রাতে তোমার ব্যাপারটা ঠিক জমে না না। তুমি মনে এক কাজ করো বাসি, মানে দুপুরটা করবো। তুমি কি মানুষ? তুমি মানুষের থেকে হতো, তুমি একটা জানোয়ার। বললে জানোয়ার? তুমি জানোয়ার, তুমি তার থেকে হতো, তুমি একটা নোংরা লোক। এই একদম চেঁচাবে না বলে দিচ্ছি। কেন চেঁচাবো না? আমি 100 বার চেঁচাবো, 1000 বার চেঁচাবো। তুমি দিনের পর দিন আমার সাথে নোংরামো করে যাবে, আমি মুখ বুঝে সেটা সহ্য করবো? হ্যাঁ, আমার যা খুশি আমি তাই বলবো, আমার যা খুশি আমি তাই করব। থাকতে হলে থাকো, আর না হলে না হলে না হলে কি? না হলে কি? না হলে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। কি বলে? কি বলে তুমি? যা শুনলে সেটাই। না, আমি কোথাও যাব না। কেন যাব? কিসের জন্য যাব? তাহলে আমাকে তুমি বিয়ে করেছিলে কেন? এই তোমায় যেমন বিয়ে করে আমি এই বাড়িতে এনেছি, চুলের মুঠি ধরে না এ বাড়ি থেকে আমি বড় করে দেবো। কথাটা কিন্তু মনে রেখো। তার মানে আপনার মেয়ের সঙ্গে তার হাজবেন্ডের বিবাহিত জীবন সুখের ছিল না? না স্যার, দিদি প্রায় আমাকে মাকে ফোন করে কান্নাকাটি করত। তার মানে ওনার হাজবেন্ডকে ওনাকে প্রায় মারধর করতে? হ্যাঁ, একবার তো আজকে রাকেশ একটু কি হলো? একটু গিয়ে কি আমি একদম ফিট না, আমি তোকে বেশি বলছি, চল পড়ে যাবি, বলছি তো পড়ে যাবি। কি হলো? বস। আচ্ছা, এটা আমার বাড়ি। আচ্ছা, আমি যাই কোথাও আমার বেড। তুই বস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শর্মা মদ যতই খাক কখনো পার হবে না। আচ্ছা, গুড নাইট। আমার ট্রাফিক সিগন্যাল লেগেছে ভাইতে, ট্রাফিক সিগন্যাল। কি লাভ পান এসব করে? বুঝতে পারছেন না? না কিচ্ছু বুঝতে পারছেন না মানে? দিনের পর দিন আপনাদের আড্ডায় বন্ধুকে টেনে নিয়ে গিয়ে এভাবে আকণ্ঠ মদ খাইয়ে নষ্ট করছেন। কেন করছেন এটা? কেন করছেন? এই আপনার বন্ধু। বৌদি, কিছু মনে করো না বৌদি। ওই রাকেশ তো আর বাচ্চা নয় যে ওকে আমি বা আমরা রোজ জোর করে মদ খাওয়াবো। আর নিজের টাকায় মদ খায়, বুঝলে? নিজের টাকায়। আর ও যেটা করছে সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার। ওকে আমরা রোজ মদ খাওয়াবো কেন? বৌদি, আমাদেরকে কিছু বলার আগে না একবার ভালো করে ভেবে চিনতে তারপরে বলবে, বুঝলে? আর সব থেকে ভালো হয় যদি তুমি এটা ওই রাকেশের সাথে আলোচনা করো, বুঝলে? চলি বৌদি, গুড নাইট, গুড নাইট।
কাল রাতে তুমি অজয়কে কি বলেছিলে? কি হলো, উত্তর দিচ্ছ না যে? যা সত্যি সেটাই বলেছি। তার মানে তুমি আমার বন্ধু বান্ধবকে এভাবে অপমান করবে? তোমার যদি তোমার বন্ধু বান্ধবদের নিয়ে এতই চিন্তা, তাহলে এমন কাজ করো কেন যাতে অপমানিত হতে হয়? ফালতু কথা একদম বলবে না। তোমার এত বড় সাহস, তুমি আমার বন্ধু বান্ধবকে আজে বাজে কথা বলো? আজে বাজে নয়, যেটা সত্যি আমি ঠিক সেটাই বলেছি। সত্যি সত্যি? আমার কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। আমারও তাই। কি বললে তুমি? যা শুনলে। আচ্ছা, আমি এক্ষুনি আমি অজয়কে ফোন করবো। ফোনেই তুমি ক্ষমা চাইবে ওর কাছ থেকে। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা। আমি কখনো না, কিছুতেই আমি ক্ষমা চাইবো না। চাইবে না? না। তুমি ক্ষমা চাইবে না? হ্যাঁ, ক্ষমা তুমি চাইবে না? বললাম তো না। ক্ষমা তো তোমাকে চাইতেই হবে। চাইবে না তুমি? হ্যাঁ, তোমার স্পর্ধা তোমার, তুমি ক্ষমা চাইবে না? ক্ষমা চাইবে না? হ্যাঁ, ক্ষমা চাইবে না? চাইবে না? ক্ষমা চাইবে না? ক্ষমা চাইতেই হবে। ক্ষমা চাইবে না? ক্ষমা চাইবে না? ক্ষমা চাইবে না? ক্ষমা চাইবে না? আমার বন্ধু বান্ধবের সাথে এইরকম ব্যবহার করবি? হ্যাঁ, 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 ক্ষমা চাইবে না? ক্ষমা তো চাইতেই হবে। আমি এক্ষুনি ফোন করবো, ফোন করে এক্ষুনি ওদেরকে ধরবো। এক্ষুনি বলবি ক্ষমা চাইবি তুই। ও কি মানুষ? হ্যাঁ, এইভাবে কেউ মারে? দিদি অনেক হয়েছে, চল চল তুই আমার সাথে থানায় চল। থানায় গিয়ে কি হবে বলতে পারিস বোন? পুলিশ কি পারবে ওকে বদলে দিতে? ভয় দেখাতে তো পারবে, যাতে এইভাবে তোকে মারার আর সাহস না পায়। লাভ নেই, ও পাল্টাবে না। ও আবার এইভাবে ওর গায়ে হাত তুলবে। তাই বলে তুই এইভাবে হাতে হাত গুটিয়ে বসে থাকবি দিদি? কোনো স্টেপ নিবি না? কি স্টেপ নেব বল? কি স্টেপ নেব? আমি চেয়েছিলাম ওর সাথে সংসার করতে, মানিয়ে নেওয়ার তো অনেক অনেক চেষ্টা করেছি বল। একটা কথা জানিস তো, ঘোড়াকে জোর করে জলের কাছে নিয়ে আসা যায়, কিন্তু তাকে জোর করে জল খাওয়ানো যায় না। এখন কি করবি? আমি ডিভোর্স নেব। আমি ওর সাথে মানিয়ে নিতে পারছি না মা। আমি অনেক চেষ্টা করেছি ওর সাথে মানিয়ে নিয়ে সুখে শান্তিতে সংসার করা। আমি পারিনি মা, আমি পারিনি। ও মা, মা গো, আমি তোমাদের কাছে বোঝা হয়ে থাকতে চাই না মা। আমি ঠিক নিজের জন্য একটা চাকরি জোগাড় করে নিতে পারবো মা। তোমরা আমাকে এখানে থাকতে দেবে মা? তুই কি বলছিস? তুই জানিস কি বলছিস? 10 মাস 10 দিন তোকে পেটে ধরেছি, আর তুই আমার কাছে বোঝা? দিদি, এটা তোর বাড়ি, তোর যেদিন ইচ্ছা তুই চলে আয়। আমি বলি কি, তোকে আর ওখানে ফিরে যেতে হবে না। এখানে থেকে তুই ডিভোর্স পেপার পাঠিয়ে দে ওকে। জয়া ঠিকই বলেছে, তোকে আর ওই শয়তানটার কাছে ফিরে যেতে হবে না। কে রে? জিজু। কেটে দে ফোনটা, আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না। দাঁড়া, আমার দুটো কথা আছে। হ্যালো, বার্তাতে? আমি দিদি না, জয়া বলছি। আরে মাই সুইট সাই, কি খবর? অত খবর নেবার প্রয়োজন নেই। কি করতে ফোন করেছো সেটা বলো। বাবা, খুব রেগে আছো দেখছি। সেটাই স্বাভাবিক। কি বলবে তাড়াতাড়ি বলো। আরে তোমার দিদির সাথে কথা ছিল, দিদিকে একটু ফোনটা দাও। না। না না মানে? না মানে না, তোমার সঙ্গে দিদির আর কোনো কথা নেই। বুঝতে পারলাম না, তোমার দিদি আমার বিয়ে করা বউ? তাই নাকি? এই কথাটা বলতে একটুও লজ্জা করছে না তোমার? বিয়ে করা বউ? বিবাহিত বউকে কেউ এইভাবে মারে? তুমি মানুষ? এই জয়া, আমার সাথে এইভাবে কথা বলবে না, মুখ সামলে। এই, আমি দিদি না, আমাকে ওইভাবে চোখ রাঙিয়ে কথা বলার সাহস দেখিও না। বাবা,
এ তো দেখছি ঝাঁসি রানী লক্ষ্মী ভাই। প্রয়োজনে তাও হতে পারি, রাখছি। এই তোমার দিদিকে একবার ফোনটা দাও, তোমার দিদিকে ফোনটা দাও একবার। বললাম তো দিদি তোমার সাথে কথা বলবে না। আর হ্যাঁ, দিদি তোমার কাছে আর ফিরবে না। শোনো, তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়া হবে, সিগনেচারটা করে দিও। রাখছি, গুড বাই। পাড়া শালি পাড়া, সই করে দেবো। ঘাট থেকে ঝামেলা নামলে বাঁচি। আচ্ছা, আপনার মেয়ের কি ডিভোর্স হয়ে যায়? হ্যাঁ, তারপর মেয়ে আমার কাছে চলে আসে। স্যার, ভাস্বতী খুবই ভালো মেয়ে ছিল, একদম বসে থাকার মানসিকতা ছিল না, ও তো চাকরিও করতো। হ্যাঁ স্যার, দিদি ডিভোর্সের পর আমাদের কাছে চলে আসে, তারপর কলকাতার একটা প্রাইভেট ফার্মে চাকরিও পেয়ে যায়। তার মানে উনি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ছিলেন, তাই তো? হ্যাঁ, কিন্তু 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 কি বলুন? কি রে, ওরা আমায় ছাড়িয়ে দিয়েছে। বাট এটা কি করে সম্ভব? কোনো নোটিশ ছাড়া এইভাবে কি ছাড়ানো যায় চাকরি থেকে? লকডাউনের দোহাই দিয়েছে। এবার কি করবি? জানি না রে, আমার মাথা কাজ করছে না। একেই তো সংসারের এই অবস্থা, তারপরে আমি এসে জুটেছি। এই দিদি, একদম মাঝে মাঝে বকবি না। না রে, সত্যি আমি বুঝতে পারছি না আমি কি করব। আমার মাথা কাজ করছে। চিন্তা করিস না দিদি, সব ঠিক হয়ে যাবে। হয়তো একটু কষ্ট হবে, তোকে লড়তে হবে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। দিদি কয়েকটা টিউশনিও জোগাড় করে নিয়েছিল। জানেন স্যার, আমার দিদি সুশান্ত সিং রাজপুতের অনেক বড় ফ্যান ছিল, সব সময় ওর কথা বলতো। কিরকম? যাই বল, ধোনিতে সুশান্ত সিং রাজপুত ছাড়া কিন্তু কাউকে মানাতই না। হ্যাঁ, ভালো অ্যাক্টিং করেছে। ধোনির হাঁটা চলা, ওর ব্যাট করা, কি সুন্দর কপি করেছে। আচ্ছা দিদি, এই নিয়ে কবার ধোনি দেখলি? মা দেখো, মুভি দেখতে দেখতে ও মুড়িগুলোকে ছড়িয়েছে। ও তো কাজই এরকম। ছাড় না, বল না কবার দেখলি? গুনিনি রে, কিন্তু হ্যাঁ, টিভিতে যতবার এটা দেবে আমি ততবারই দেখব। তোর তো ধোনিকে খুব একটা ভালো লাগে না। আমি মুভিটা সুশান্তের জন্য দেখি রে। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, কি ট্যালেন্টেড, অসাধারণ। আচ্ছা, ওই কি নাম সিরিয়ালটার, পবিত্র রিশতা, ওটা থেকে উঠেছে না? আরে না না, ওটা থেকে তো ব্রেক পেয়েছে। ওর প্রথম সিরিয়াল হলো কিস দেশ মে হ্যায় মেরা দিল। কিস দেশ মে হ্যায় মেরা দিল। জানিস পড়াশোনায় কি ভালো। হ্যাঁ, তোমরা তো পড়াশোনাই করো না, একটু মন দিয়ে পড়াশোনা করো না, টিভি দেখা সারাদিন না। অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে 7th র্যাঙ্ক করেছে। পার্টনার ছেলে দিল্লিতে এলো, ইঞ্জিনিয়ারিং কলেজ জয়েন করলো, কিন্তু পড়তে পড়তে পড়াশোনাটা দিল ছেড়ে। কেন? থিয়েটার জয়েন করলো আর শামাক জামানের গ্রুপে ডান্স শেখার। কিন্তু দিদি সিনেমায় এলো কি করে? আরে 2008-এ কিস দেশ মে হ্যায় মেরা দিল, তারপরে 2009-এ পবিত্র রিশতা, সেটা করতে করতে তো ছেড়ে দিল, দিয়ে ও কাই পোচে করলো। তারপরে একের পর এক হিট মুভিজ, ধোনি, রাবতা, ড্রাইভ। সত্যি রে, ছেলেটার মধ্যে একটা দম আছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে, খুব কষ্ট করে নিজের জায়গাটা করেছে রে, খুব কষ্ট করে করেছে।
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর দিদি ভেঙে পড়েছিল। তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি স্যার। কিরকম? খবরটা পাওয়ার পর দিদি কেমন একটা গুম হয়ে গেছিল। আমরা ভেবেছিলাম সুশান্তের খুব বড় ফ্যান, তো তাই হয়তো হতাশ হয়ে পড়েছে। কিরে দিদি, চলে এলি কেন? আচ্ছা বল, সুশান্ত সিং কেন আত্মহত্যা করলো রে? কি করে জানবো, বড় লোকেদের সব ব্যাপার। না না, তা বল না রে, ওদের জীবনটা তো আমাদের মতো নয়। ওদের জীবনে তো কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই। তাহলে তাহলে ওরা কেন এইভাবে নিজের জীবনটা শেষ করে দেয়? ওদের জীবন থেকে যদি কিছু হারিয়ে যায়, সেটা তো ওরা অনায়াসে ফেরত পেয়ে যায়। তাহলে কেন এভাবে আত্মহত্যা করে? আচ্ছা, ওরাই যদি এরকম করে, তাহলে আমরা কি নিয়ে বাঁচি বল? দিদি তুই এসব ভাবিস না, চল একদম লুডো খেলি। না রে, আমার কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে তুই একটু ঘুমা, মন আর শরীর ফ্রেশ হয়ে যাবে, কেমন? বুঝতে পেরেছি। তার মানে উনি চারিদিক থেকে ডিপ্রেশনের মধ্যে ছিলেন, তার উপর নিজের আইডেলের এরকমভাবে আত্মহত্যা করাটাকে উনি কিছুতেই মেনে নিতে পারেননি। রাইট স্যার, মোস্ট প্রবাবলি সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা শুনেই ওনার নিজের মানসিক অবসাদ আরও বেশি করে চেপে বসেছিল। এই জয়া, ভাস্বতী ফেসবুকে যেটা দিয়েছিল একটু ওনাদের দেখা না। হ্যাঁ স্যার, দিদি সোশ্যাল মিডিয়াতেও সুশান্তকে নিয়ে একটা পোস্ট লিখেছিল। দেখি। প্রিয় সুশান্ত, তুমি এটা কি করলে? তুমি জানো আমি তোমার কত বড় ফ্যান। তোমার ধ্বনি আর কাইপোছে দেখে আমি নিজেই নিজেকে সাহস জুগিয়েছি, শক্তি জুগিয়েছি। তোমায় সেই প্রথম দিন টিভিতে দেখা থেকে আমার খুব ভালো লাগতো। ভালো লাগতো তোমার অভিনয়। তোমার অভিনয় দেখে মনে হয়েছিল নিছক হিরোপনা নয়, চরিত্র চিত্রণে কোথাও একটা ছাপ আছে পড়াশোনার, অবজারভেশনের, শিক্ষার ইত্যাদি। তোমার মৃত্যুর বেশ কয়েকদিন পরেও তোমার জন্য এই যে বুক টনটনানি, কেন জানো? কত সুশান্তের স্বপ্নকে তুমি খান খান করে দিয়ে চলে গেলে। তোমাকে অনুপ্রেরণা করে, ইন্সপিরেশন করেই তো এগোতে চেয়েছিলাম। অথচ আচ্ছা সুশান্ত, বলতে পারো ইন্সপিরেশন জোগানো মানুষটাই যদি চলে যায়, তাহলে আমরা কি নিয়ে বাঁচি? কি নিয়ে বাঁচি? আপনারা যদি একটু আগে বুঝতে পারতেন, তাহলে হয়তো এত বড় একটা দুর্ঘটনা এড়ানো যেত। আমরা কিচ্ছু বুঝিনি, কিচ্ছু না। হ্যাঁ, ওর ডিভোর্স হওয়ার পর, চাকরি চলে যাওয়ার পর ও একটু মনমরা হয়েছিল। আমি ভেবেছিলাম লকডাউনটা উঠে গেলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, আমার মেয়েও স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু ভেতরে ভেতরে স্যার, ও খুব চাপা স্বভাবের মেয়ে ছিল, কখনো মুখ ফুটে কিছু বলতো না। সেটাই তো হলো সব থেকে বড় সমস্যা। যারা নিজের সমস্যার কথা বলতে পারে তারা বলে হালকা হয়ে যায়, আর যারা সেটা পারে না তাদেরকে নিয়েই হলো প্রবলেম। দেখুন ম্যাডাম, আমি আপনাকে কি বলে সান্ত্বনা দেবো, সত্যি আমার কাছে কোনো ভাষা নেই। তবে ম্যাডাম, আমি আজকে আপনাকে দু একটা কথা বলি। আপনার মেয়ে যেটা করেছে না, সেটা কিন্তু ঠিক কাজ করেনি। এই জীবন হলো ঈশ্বরের দান,
তাকে হত্যা করা আমাদের কারোর অধিকার নেই, সেটা নিজের জীবন হোক বা অন্যের জীবন। আত্মহত্যা করা অপরাধ, সেক্ষেত্রে বিচার করলে আপনার মেয়ে একজন অপরাধী। তবে একটা কথা, আপনার আরেক মেয়ে আছে, তাকে নিয়ে আপনাকে বাঁচতে হবে। বাঁচতে হবে। মানসিক অবসাদ যে ঘুণ পোকার মতন একটু একটু করে তাকেও খেয়ে ফেলছিল ভাস্বতীর বাড়ির লোক, হয়তো সেটা কিছুটা বুঝতে পারলেও এর গভীরতা আন্দাজ করতে পারেনি। লকডাউন, দাম্পত্য জীবনের ব্যর্থতা অথবা চাকরি খোয়ানোই শুধু নয়, লড়াই করে উঠে আসা একজন মধ্যবিত্ত ঘরের ছেলে যে কিনা জাতীয় পর্দার নায়ক হয়েছিল, তার এই অবসাদে আত্মহত্যার ঘটনায় কি ভাস্বতীর জীবনহানির কারণ হয়ে উঠেছিল? নায়কের মৃত্যু যেন মানসিক অবসাদের মৌচাকে ঢিল ছুঁড়ে দিয়ে যায়। একদিনে কলকাতায় আত্মহত্যা করে 7 জন। আমরা পুলিশ পালসের টিমের পক্ষ থেকে শুধুমাত্র এতটুকুই বলতে পারি যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। মনে রাখবেন, আত্মহত্যা করাটা কোনো সমাধান নয়, বরং জীবনকে সামনে থেকে ফেস করাটাই আসল হিরোগিরি। হ্যাঁ, মানছি যে সমস্যা যার জীবনে আসে শুধুমাত্র সেই বোঝে, তবু এতটুকুই বলবো যে সমস্যাবিহীন জীবন তো আর হতে পারে না। তাই অপরাধের সঙ্গে যেমন লড়াই করতে হবে, ঠিক তেমনই লড়াই করতে হবে সমস্যার সঙ্গেও। নিজের জীবন নিজে কেড়ে নেওয়াটা কখনোই কোনো সমাধান নয়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে শনি রাত ঠিক 8:30টায় দেখতে থাকুন পুলিশ ফাইলস।